আসসালামু আলাইকুম। অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক রুই মাছ। কালকে আমরা ঘাসফড়িং নিয়ে পড়েছি। যারা ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নিতে পারো আমার চ্যানেলটি। আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করি। তো রুই মাছের এই ফার্স্ট পেজে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, কোনটুকু পড়তে হবে আমি বলে দিচ্ছি। রুই মাছ মেজর কার্প জাতীয় মাছ, এইটুকু পড়তে হবে। মেজর কার্প জাতীয় মাছ এটুকু পড়তে হবে। তারপরে সাইক্লোড জাতীয় আঁশ আছে, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকেই জানি। তো এটা কি কার্প মেজর কার্প জাতীয় মাছে একই কথা বলা হয়েছে, এখান থেকে এই দুইটা জিনিসই পড়বেন। আর সাইক্লিনিফর্মিস অর্ডারের সাইক্লিনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত, এটা পড়তে হবে, কারণ এটা মেডিকেলে একবার এসেছে। সো যেটাই একবার মেডিকেলে এসেছে বা যেটাই অনুশীলনী প্রশ্নোত্তরে আসে সেটাই ইম্পর্টেন্ট। সো এটা অনুশীলনী এমসিকিউতেও আছে। আর এই যে এই তিনটা, এই যে বড় কার্প বা মেজর কার্প বলা হয় এই তিনটাকে। মাইনর কার্প কোনটাকে বলা হয় আমরা একদম চ্যাপ্টারের লাস্ট পেজে যে জানবো, ঠিক আছে। আর কিন্তু এই তিনটাকে বলা হয় সেটা জেনে নেওয়া এখনই প্রয়োজন, যে মেজর কার্প বা বড় কার্প যে বলছে মানেই মেজর কার্প, যে রুই কাতলা মৃগেল, এই তিনটা হচ্ছে মেজর কার্প। তো প্রশ্ন আসতে পারে যে কোনটা মাইনর কার্প, নিচের কোনটি মাইনর কার্প জাতীয় প্রজাতির অন্তর্ভুক্ত, বা আসতে পারে কোনটি মেজর কার্প জাতীয় প্রজাতির অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। তো এরকমভাবে প্রশ্ন আসতে পারে, এখান থেকে এইটুকুই পড়তে হবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। তো লেখা এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এই পেজ থেকে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলছে জীবনের প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয় জীব। জীবনের প্রাথমিক পর্যায়ে মানে একদম যখন শুরুর পর্যায়ে তখন হচ্ছে প্লাঙ্কটন জাতীয় প্রাণী, মানে প্রাণী প্লাঙ্কটনও খায়, উদ্ভিদ প্লাঙ্কটনও তখন খায়। কিন্তু যখন আঙ্গুলির পোনাদশা অবস্থায় আসে তখন প্রধানত প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে। আঙ্গুলি পোনাদশায় কি গ্রহণ করে? প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে। তো ডেজমিট এবং ফাইটোফ্লাজেলেট সুগার রেণু ইত্যাদি গ্রহণ করে। কিন্তু এখান থেকে প্রশ্নটা আসে আর কি, এখান থেকে এই এখানে কি বলা আছে, জুও প্লাঙ্কটন বা প্রাণী প্লাঙ্কটনের উদাহরণ কি? প্যারামেসিয়াম, ড্যাফনি, এগুলা। তো আঙ্গুলি পোনাদশায় প্রশ্নটা আসবে এইভাবে, যে আঙ্গুলি পোনাদশায় রুই মাছ কোনটি গ্রহণ করে না, কোনটি খাদ্য হিসেবে গ্রহণ করে না, এরকম আসবে। তো ওইখানে আপনার এই ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন একটা অপশনে দিয়ে দিবে। কি দিবে? এই যে এই ক্লোরেলা বা নেভিকুলা, এই যেখানে যেটা আছে না উদ্ভিদ প্লাঙ্কটনের জায়গায় এই যে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন, এখানকার কিছু অপশনে দিয়ে দিতে পারে। সো এইভাবে প্রশ্নটা আসবে। তো এইটা পড়ার জন্য আর কি, ওই প্রশ্নটা পারার জন্য এইটুকু পড়তে হবে। আবার প্লাঙ্কটন কি এইটুকু জায়গাটাও পড়তে হবে। আর এখান থেকে এটাও ইম্পর্টেন্ট যে রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। তো এখান থেকে এটুকুই। তারপরে রুই মাছের চলনের সময় পানির ভেতর দিয়ে গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এদের আকৃতিকে স্ট্রিম লাইন বলা হয়। কেন স্ট্রিম লাইন বলা হয় এটাও লাগবে। আর আকৃতিকে কোন আকৃতিকে কি বলা হয়, এটা কোন ধরনের আকৃতি? স্ট্রিম লাইন আকৃতি, এইভাবে আসে। আর 3টি অংশে বিভক্ত, এটা লাগে না যদিও, তারপরে দাগিয়ে দিচ্ছি, মানে এই পেজটা খুব ইম্পর্টেন্ট। রুই মাছের এই পেজটা আমি 3 স্টার দিতে পারি এই পেজটাকে। তো এখানে আর নিচে কি বলা আছে, নাসারন্ধ্র মাছের আইসবিহীন সাইক্লোড, এটা দরকার নেই। তো আচ্ছা, গেল এই পেজ গেল, আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, এখানে কি বলছে,
যে পাতলা কাঙ্ক থাকে, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, কাঙ্কর নিচে কিনারায় একটি করে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে। একটু পরে দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কাঙ্কর নিচে যুক্ত থাকে, ঠিক আছে, যেটার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়া বা ভেতরের বাতাস বের করে দিতেও হেল্প করে আর কি এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা। তো এটা ইম্পর্টেন্ট। তো তারপরে কি বলছে, দেহকাণ্ডে কি বলছে, অঙ্কীয় দিকে মাঝ বরাবর 3টি ছোট ছিদ্র থাকে। এটা কি কি 3টি ছিদ্র? হ্যাঁ, 3টি ছিদ্র। কোন নিচের কোনটি অঙ্কীয় দিকে বা দেহকাণ্ডে থাকে না? 3টা ছিদ্র দেওয়া থাকবে, একটা আনকমন থাকবে, ওটা আনসার হবে। এইভাবে আসবে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে। 3টা জিনিস যে জায়গায় আছে সেইগুলো ইম্পর্টেন্ট। তো এই যে পার্শ্বরেখা অঙ্গ বলছে না, পার্শ্বরেখা অঙ্গ, এই পার্শ্বরেখা অঙ্গ থেকে একটা জিনিস নোট করে রাখো, যে এখানে পাশে লিখে রাখো যে এখানে 41 থেকে 42টা আইস থাকে। এটা তোমাদের বইতে, এই বই আজমলের বইতে নাই, মাজেদার ম্যাডামের বইতে আছে। এটা লিখে রাখো যে 41 থেকে 42, এই পার্শ্বরেখা যে জিনিসটা, এই পার্শ্বরেখার এই জায়গায় তোমার 41 থেকে 42টা আইস থাকে। 41 থেকে 42টা আইস থাকে, এটা লিখে রাখো। কিন্তু এটা কিন্তু এই বইয়ে নাই, আমি কিন্তু সব বই কভার করার চেষ্টা করি। সো এটা লিখে রাখো যে পার্শ্বরেখার যে লাইনটা, ল্যাটেরাল লাইন অর্গান, এখানে 41 থেকে 42টা আইস থাকে। শেষ, এটুকু শেষ। এখন পাখনার যে ব্যাপারটা, পাখনাতে আসো। এখানে একটা আছে যুগ্ম পাখনা, আরেকটা আছে অযুগ্ম পাখনা। এগুলা কিভাবে মনে রাখবা এটা ছাড়ো, আমি কিভাবে মনে রাখতে শিখাই দিই সেভাবে মনে রাখো, সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রাখার দরকার নেই, মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত মনে থাকলেই হয়েছে, ইনশাল্লাহ মনে থাকবে। দেখো কিভাবে লিখবা। আগে লেখো, সরি এখানে না, একটু জায়গা লাগবে। আগে লেখো পুচ্ছ, তারপরে লিখবা বক্ষ, তারপরে লেখো পৃষ্ঠ, তারপরে লিখো শ্রোণী, তারপরে লিখো পায়ু। পুচ্ছ, বক্ষ, পৃষ্ঠ, শ্রোণী, পায়ু। পুচ্ছকে দাগ দিয়ে লেখো 19, এখানে বক্ষতে দাগ দিয়ে লেখো 16 থেকে 17, পৃষ্ঠতে 15 থেকে 16, শ্রোণীতে লিখো 9, পায়ুতে লিখো 7। এইভাবে পড়বা। দেখো তো এই 19, তারপরে 16 থেকে 17, মানে বেশি থেকে কম, এইভাবে মনে রাখলে তোমার সুবিধা হবে। আর একটা হিসাব খেয়াল করে দেখবা, পৃষ্ঠ আর পায়ু, মানে যেগুলো প দিয়ে শুরু হয়েছে, এগুলো হচ্ছে তোমার অযুগ্ম। এই কথাটা মনে রাখবা, যেটাই প দিয়ে শুরু হয়েছে সেটাই অযুগ্ম। আর বাকিগুলা মানে বক্ষ আর শ্রোণী, এটা তো প দিয়ে শুরু হয়নি, তার মানে এগুলা যুগ্ম। আরেকটা মনে রাখবা কি, যে এই পুচ্ছ পাখনাকে বলা হয় প্রধান চলন অঙ্গ। এই পুচ্ছ পাখনাকে বলা হয় প্রধান চলন অঙ্গ, এই কথাটা মনে রাখবা। সো এই পর্যন্তই, যে পুচ্ছ, বক্ষ, পৃষ্ঠ, শ্রোণী, পায়ু, 19, 16 থেকে 17, 15 থেকে 16, 9, 7, এভাবে মনে রাখবা সিরিয়াল বাই। তাহলে আর কখনোই ভুল হবে না, আশা করি ইনশাল্লাহ ভুল হবে না। ওকে, এটা একদম অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে, অ্যাডমিশনের জন্যই তো পড়াচ্ছি, অ্যাডমিশনেই কাজে লাগবে আর কি। সো আচ্ছা, আমরা নিচে যাই, যে আইসে যাই। কি বলছে, যে পায়ুর পরবর্তী অংশ টিলেজ, হোমোসার্কাল ধরনের পুচ্ছ পাখনা থাকে, এটা আমরা আগে থেকেই জানি। তারপরে আইস, মিউকাসময় সাইক্লোয়েড, এটাও আগে পড়েছি। তারপরে আইসগুলো ত্বকের
ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। আচ্ছা, ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়, ডার্মাল পকেটের মধ্যে বসানো থাকে। আচ্ছা ঠিক আছে, এই পেজে তাহলে গেল। হ্যাঁ, এই পেজে এই যে পাখনাগুলো ইম্পর্টেন্ট। পাখনাগুলোর মধ্যে পাখনার রশ্মি কয়টা সেটা তো বললাম, যে পুচ্ছ, বক্ষ, পৃষ্ঠ, শ্রোণী, পায়ু 19, 16 থেকে 17, 15 থেকে 16, 9, 7। আর পুচ্ছ, পৃষ্ঠ, পায়ু যেটার মধ্যে প আছে সেগুলো হচ্ছে তোমার অযুগ্ন, আর যেটার মধ্যে প নাই, বক্ষ আর শ্রোণী, সেগুলো হচ্ছে যুগ্ন। ওকে, দ্যাটস ইট। এখানে কি বলছে দেখো, এখানে পড়তে হবে এই যে আইসগুলো চূর্ণ কোলাজেন তন্তু দিয়ে গঠিত, তারপরে নিউক্লিয়াস থাকে, এটা ইম্পর্টেন্ট না। তারপরে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানো, এখানে হচ্ছে বসন্ত গ্রীষ্মকালে আইসের অধিক বৃদ্ধি ঘটে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে আইসের অধিক বৃদ্ধি ঘটে, এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে আসো এই যে অগ্রক্ষেত্রে তোমার চতুর্থ সুনির্মিত, পশ্চাৎ ক্ষেত্রে তোমার ডিমটি নির্মিত, এই কথাটা ইম্পর্টেন্ট। এখান থেকে একটু কি আছে আর বেশি কিছু নাই। এখন রক্তে আসো, রক্ত সংবন্ধনের রক্তে আসো, এইগুলা খালি রিডিং দিবা। তারপরে এখানে আসো যে রক্তরস ও রক্তকণিকা আমাদের মতোই রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত থাকলেও এই যে দেখো কি ইম্পর্টেন্ট, এখানে রক্তরসের মধ্যে কি বিদ্যমান, রক্তরসের দু ধরনের রক্তকণিকা ভাসমান থাকে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা। মনে রাখতে হবে এর মধ্যে তোমার অনুচক্রিকা থাকে না, অনুচক্রিকা কিন্তু তোমার থাকে না, এই কথাটা মনে রাখো যে অনুচক্রিকা তোমার থাকে না, অনুচক্রিকা থাকে না, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে আসো যে লোহিত রক্তকণিকা ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। তাহলে কি বলছে এখানে, লোহিত রক্তকণিকা ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। লোহিত রক্তকণিকাটা ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। আমাদের রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াসবিহীন, আমাদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন। কেন নিউক্লিয়াস ছাড়া সেটা রক্তের চ্যাপ্টারে আমি পড়াবো, যে কেন নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস না থাকার সুবিধাটা কি, আমরা সেটা রক্তের চ্যাপ্টারে পড়বো, এই চ্যাপ্টারে না। কিন্তু এই চ্যাপ্টারে আমরা এটা পড়তেছি যে এখানে রুই মাছের রক্তে রক্তরস রক্তকণিকা থাকে, রক্তরসে দুই ধরনের রক্তকণিকা ভাসমান থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা আর একটা শ্বেত রক্তকণিকা। এখানে অনুচক্রিকা থাকে না, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। হিমোগ্লোবিনও থাকে, ঠিক আছে, হিমোগ্লোবিনও থাকতেছে, কিন্তু বুঝছো, হিমোগ্লোবিন থাকতেছে কিন্তু নিউক্লিয়াস থাকতেছে, আমাদের কিন্তু নিউক্লিয়াস থাকে না। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাই। হৃৎপিণ্ড থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, সেটা দাগাই দিচ্ছি। যেমন রুই মাছের ফুলকা দুটির পিছনে কি বলছে, মোচা আকৃতির হৃৎপিণ্ডটি পেরিকার্ডিয়াল গহ্বর। এখান থেকে এটা কিছু লাগে না, এটা খালি রিডিং দিতে পারলে দিবা, না পারলে এত বেশি প্যানিক করার দরকার নেই, বুঝছো। আর সাইনাস ভেনোসাস একটি উপপ্রকোষ্ঠ থাকে, এটা পড়বা। সাইনাস ভেনোসাসের পুরো অংশটুকু পড়তে হবে, এই যে সাইনাস ভেনোসাসের এই পুরো অংশটুকু পড়তে হবে, বুঝছো। কেন পড়তে হবে আসো, এখানে কি বলছে, সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। এখানে কি বলছে, সাইনাস ভেনোসাস প্রকৃতপক্ষে শিরাতন্ত্রের অংশ, ঠিক আছে। এর প্রাচীর টিস্যু হৃৎপেশি দিয়ে গঠিত নয়, হৃৎপেশি দিয়ে তোমার এটা গঠিত নয়, ঠিক আছে। তাই কি বলছে, প্রাচীর হৃৎ পেশি দিয়ে গঠিত নয়, হৃৎপেশি দিয়ে গঠিত নয়। এর প্রাচীরের টিস্যু তোমার হৃৎপেশি দিয়ে গঠিত নয়, যেটা হৃৎপেশি দিয়ে গঠিত হয় না, তাহলে সেটা হৃৎপিণ্ডের অংশ কিভাবে? তার মানে সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের অংশ নয়। এবার নিচে আসো, নিচে কি বলছে, বালবাস আর্টারিওসাস। এই বালবাস আর্টারিওসাসটাও তোমার হৃৎপিণ্ডের অংশ নয়। এই দুইটা খুবই ভালো করে পড়তে হবে, কি মানে যেটা অংশ নয় সেটাই ভালো করে পড়তে হবে। এই কি এই সাইনাস ভেনোসাস আর হচ্ছে বালবাস আর্টারিওসাস,
এই দুইটা জিনিস, সাইনাস ভেনোসাস, পালপাস আর্টেরিয়াস, কোনোটাই হৃৎপিণ্ডের অংশ নয়। সাইনাস ভেনোসাসটা তোমার হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত ডাক্টাস কুভিরি নামক দুটি পরশিরার মিলনে সাইনাস ভেনোসাস সৃষ্টি হয়, এটা পড়তে হবে। আর কোন ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত? সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত, এটা পড়তে হবে। কেন? এই যে দেখো, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম আর তোমার সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম আর সাইনাস ভেনোসাসের যে এই যে ছিদ্রপথটা, এটাই তোমার সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রপথ, ঠিক আছে? এই সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রপথের সাথেই তোমার এই সাইনাস ভেনোসাসটা লাগানো আছে। দেখো এই যে সাইনাস ভেনোসাসটা তো এখানে, তাই না? এই ছিদ্রপথ হচ্ছে তোমার এই যে এইটা ছিদ্রপথ, এইটা, আর সাইনাস ভেনোসাস এইটা। তাহলে কি বুঝতে পারছো যে সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত, এটা বুঝতে পারছো? ওকে। তারপরে অ্যাট্রিয়াম অলিন্দ, এটা ত্রিকোণাকারে, এটা লাগে না, ভেন্ট্রিকলে উন্মুক্ত হয়েছে, যাই হোক। আর এটা বালভাস আর্টেরিয়াস উন্মুক্ত, যে একই কথা। মানে এই যে তোমার এই যে দেখো, এই যে ভেন্ট্রিকল, সরি, এই যে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস থেকে কোথায় গেছে? অ্যাট্রিয়ামে গেছে, তারপরে কোথায় গেছে? ভেন্ট্রিকলে গেছে, তারপরে কোথায় গেছে? বালভাস আর্টেরিয়াস গেছে। এখন আসো বালভাস আর্টেরিয়াস। রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টেরিয়াস নেই, রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টেরিয়াস থাকে না, তার পরিবর্তে বালভাস আর্টেরিয়াস দেখা যায়। বালভাস আর্টেরিয়াসটা কি? বালভাস আর্টেরিয়াস হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়াদেশীয় অংশ। মানে বালভাস আর্টেরিয়াসটা কি? ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়াদেশীয় অংশ। আমার দাঁত ভাঙে যেতেছে উচ্চারণ করতে, যাই হোক, অনেক দিন পরে পড়াচ্ছি তো সেজন্য। তারপরে কি বলছে, এটা তো পড়বাই। তারপরে এই পৃষ্ঠা থেকে এটাই ইম্পর্টেন্ট, আমি এই স্লাইডটাকে 3 স্টার দিতে পারি, খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট স্লাইডে আসো। কি বলছে? হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। এখান থেকে একটাই ইম্পর্টেন্ট, যে শিরা হৃৎপিণ্ড বলা হয়, এটাই ইম্পর্টেন্ট। আর কিছু আমি ইম্পর্টেন্ট দেখতেছি না, শুধুমাত্র এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে হৃৎপিণ্ডকে কি বলছে? রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়, এটুকু পড়বা, শেষ। আমার মনে হয় না যে, আর এই যে এক চক্রী সংবহনতন্ত্র যে দেখা যায়, এটা পড়বা, বুঝছো? এক চক্রী সংবহনতন্ত্র দেখা যায়, এটা পড়বা, হয়েছে? তারপরে আসো, নিচে আসো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে একটা জিনিস আছে এই স্লাইড থেকে, যে তোমার রুই মাছের রক্তনালী 3 প্রকার, আমাদের মতোই, সেটা পড়ো 3 প্রকার, এটা পড়ো। তারপরে তোমার ধমনীতন্ত্র সমস্যা, ধমনীতন্ত্র শিরা সমস্যা, এরা কি বলছে দেখো, এটা পড়তে হবে। কি পড়তে হবে? রেটিয়া মিরাবিলি বা অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস নামক বিশেষ কিছু রক্তনালী থাকে, এটা পড়তে হবে। এর থেকে এই যে এই ভেনাস হার্ট পড়বা, এক চক্রী পড়বা, আর রেটিয়া মিরাবিলি পড়বে। এই স্লাইডে এই 3টা জিনিস পড়বা, শেষ। আসো নেক্সট স্লাইডে আসো। রুই মাছের ধমনীতন্ত্র, ধমনীতন্ত্রের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, মানে আমি 3-4টা জিনিস ইম্পর্টেন্ট এখানে। আসো এখান থেকে এই জিনিসটা পড়তে হবে একটু, যে ভেন্ট্রিকল থেকে, আমি বলি রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টেরিয়াস না থাকায়, এই যে কোনাস আর্টেরিয়াস না থাকায় ভেন্ট্রিকল থেকে ধমনীতন্ত্র উৎপন্ন হয়। কোথা থেকে ধমনীতন্ত্রের উৎপন্ন হয়? ভেন্ট্রিকল থেকে ধমনীতন্ত্রের উৎপন্ন হয়, ভেন্ট্রিকল থেকে ধমনীতন্ত্রের উৎপত্তি হয়, এই জিনিসটা পড়বা। তারপরে কি পড়বা? যে বালভাস অ্যাওর্টা যে অসংকোচনশীল, এই জিনিসটা একটু পড়ো, এটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কিন্তু এটা পড়ো। তারপরে এই যে টাকি মাছের, এটা ইম্পর্টেন্ট, টাকি মাছের 3য় 4র্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পরস্পর ঘিরে প্যাচের সৃষ্টি করে, তেমনটি রুই মাছের নেই। তাহলে প্যাচের সৃষ্টি করতেছে কোন মাছে? টাকি মাছে। কোন অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী? 3য় আর 4র্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ওকে, আর বহির্বাহী ধমনীর মধ্যে এই যে এটা ইম্পর্টেন্ট, যে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অঙ্কিদেশে হায়োডার্সের সাথে সুইডোব্রাঙ্কে রক্ত বহন করে, এটা ইম্পর্টেন্ট, বুঝছো? এটা ইম্পর্টেন্ট। প্রথম বহির্বাহী ধমনী অঙ্কিদেশে হায়োডার্সের সুইডোব্রাঙ্কে রক্ত সংবহন করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখান থেকে কী কী পড়বা তাহলে? ভেন্ট্রিকল থেকে রক্ত, ভেন্ট্রিকল থেকে রক্ত আসতেছে, এটা পড়বা। তারপরে টাকি মাছের এই জিনিসটা পড়বা। আর এই যে প্রথম বহির্বাহী
ধমনী বহির্বাহী কিন্তু বলছে, আগেরটা ছিল তৃতীয় চতুর্থ অন্তর্বাহী টাকি মাসে যেটার সাথে প্যাচের সৃষ্টি করে, এখানে বলছে বহির্বাহী। প্রথম বহির্বাহী ধমনী অঙ্কীয় দেশে হাইওয়ার্ড আর্চের সিউডোব্রাঙ্কে রক্ত বহন করে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট না, নেক্সট স্লাইডে আসো। এটার মধ্যে এই জিনিসটা ইম্পর্টেন্ট দেখা দিচ্ছি। এই জিনিসটা ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট কেমনে পরীক্ষা প্রশ্ন আসে। আচ্ছা এখান থেকে প্রথম থেকেই পড়ি যে কি বলছে, দুপাশে ল্যাটেরাল অ্যাওর্টা এবং করোটিড ধমনী মিলে গলবিল অঞ্চলের পৃষ্ঠদেশে ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে। কি বলছে তাহলে, ল্যাটেরাল অ্যাওর্টা আর ক্যারোটিড ধমনী, মিলে গলবিল অঞ্চলের পৃষ্ঠদেশে একটি ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে। তার মানে ল্যাটেরাল অ্যাওর্টা আর ক্যারোটিড ধমনী মিলে ধমনী বলয় সৃষ্টি করে। ধমনী বলয় কারা সৃষ্টি করে? ল্যাটেরাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী। এর নাম সার্কিউলার স্যাফালিকাস। এই ধমনী বলয়ে যেটা ধমনী বলয়ের নাম হচ্ছে তোমার সার্কিউলার স্যাফালিকাস। তারপরে এই আসল জিনিসে আসো, এই সাবক্লেভিয়ান ধমনী, ক্ল্যাভিকল চিনি না আমরা, এই যে ম্যানোব্রিয়ামে লাগানো থাকে। আচ্ছা ম্যানোব্রিয়াম আগে আঁকি তো, এই যে ম্যানোব্রিয়াম হয়েছে কি, এই যে ম্যানোব্রিয়াম। ওকে, ভালো বোঝা যাবে না কিন্তু তাও বুঝে নিতে হবে। এই যে এখানে ম্যানোব্রিয়ামের উপর দিয়ে একটা ক্ল্যাভিকল এদিক যায়, আরেকটা ক্ল্যাভিকল, দুই পাশে দুইটা ক্ল্যাভিকল থাকে না, এটাই তো বক্ষ রিজিয়ন না, এটাই আমাদের বক্ষের রিজিয়ন না, এই যে ক্ল্যাভিকল। তারপরে এই যে কি বলে ওটাকে, বক্ষ পিঞ্জর আঁকাইলাম, এটাই বক্ষ রিজিয়নে থাকে না এগুলাই। তো এটাই কি বলছে, সাবক্লেভিয়ান ধমনী। তোমার সাবক্লেভিয়ান ধমনী বক্ষপাখনা বক্ষচক্রের দিকে বিস্তৃত হয়। তাহলে সাবক্লেভিয়ান ধমনী কোথায়? বক্ষপাখনা এবং বক্ষচক্রের দিকে বিস্তৃত হয়েছে। সিলিয়াক ও মেসেন্টেরিক ধমনী কি? এই যে মেসেন্টেরন আমরা কোথায় পড়ে আসছি? মেসেন্টেরন আমরা কিন্তু তোমার ঘাসফড়িংয়ে পড়ে আসছি, তাই না? ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র ছিল তোমার মেসেন্টেরন। তাহলে এই যে পৌষ্টিকতন্ত্রের মধ্যে কি আছে? পাকস্থলী, অন্ত্র, যকৃত, অংশ সবই হচ্ছে তোমার পৌষ্টিকতন্ত্র। তা বুঝছো, মানে কোরিলেশন করে পড়তে হবে। মেসেন্টেরন মানে তোমার পৌষ্টিকতন্ত্র। সাবক্লেভিয়ান মানে কি? যে বললাম সাবক্লেভিয়ান দেখাইলাম না, ক্ল্যাভিকল ম্যানোব্রিয়ামের উপরে। তো ক্ল্যাভিকল কি গঠন করে? বক্ষপিঞ্জরের তোমার সবচেয়ে উপরের যে তোমার কি বলি ওটাকে আমরা, রিব, সেটা হচ্ছে তোমার ক্ল্যাভিকল। রিবের একদম ফার্স্ট রিবের উপরে থাকে, সেটাকে রিবই বলা যায়। একটা ভার্টিক্যাল লং বোন বলা যায় এটাকে, ট্রান্সভার্স লং বোন, ঠিক আছে? তো এটা আর কি আমাদের বক্ষ রিজিয়নের। সো বুঝলাম, সাবক্লেভিয়ান মানে ক্ল্যাভিকল দিয়ে মনে রাখবা, সাবক্লেভিয়ান মনে রাখবা, ঠিক আছে? আর প্যারাইটাল ধমনী পাশে দেহর প্রাচীরের, মানে পাশে, প্যারাইটাল মানে দেহ প্রাচীরের, দেহের বাইরের দিকে, দেহের প্রাচীরের দিকে। ওকে, আর রেনাল ধমনী এটাও পারবা, মনে থাকবে না কোনটা, সেখান থেকে প্রশ্ন দিবে। এই যে তোমাদের মনে থাকবে না, ইলিয়াক ধমনী শ্রোণী পাখনায় রক্ত পরিবহন করে। আর কডাল ধমনী, কডা মানে লেজ, সেটা সবাই জানে, ঠিক আছে? কডা মানে লেজ, এটা সবাই জানে। কডাল ধমনী লেজে রক্ত সংবহন করে, এটা এমনি পারবা, কিন্তু মনে থাকবে না কোনটা। এই যে ইলিয়াক ধমনী যে শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে, এটা তোমাদের মনে থাকবে না, সেজন্য দেখাই দিলাম। আচ্ছা, তারপরে কি বলছে, এখান থেকে পড়তে হবে, এই যে এইটা পড়বা, এই লাইনটা, একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা এবং একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ। শিরাতন্ত্রের প্রধান অংশ নয় কোনটি, যে কোনো একটা দিয়ে দিবে। যেমন তোমার কি দিয়ে দিবে, ডাক্টারস্কোপি দিয়ে দিতে পারে, বা অনুপ্রস্থান অ্যানাস্টোমোসিস দেওয়া দিতে পারে, যাই দেওয়া দিতে পারে, ঠিক আছে? তোমাদের অন্য কোনো শিরারও কথা বলে দিতে পারে, ঠিক আছে? মিড কার্ডিনাল শিরা, ঠিক আছে? যে কিছুই দিতে পারে। তোমাদের এই যে তিনটা অপশনে থাকবে, আর চতুর্থ নাম্বারটা তোমাদের দেখাতে হবে, মানে আরেকটা যেটাই থাকবে। আর তারপরে কি বলছে, এই যে এটা দেখো, পশ্চাৎ কার্ডিনাল শিরা, সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা ইত্যাদি থেকে রক্ত গ্রহণ করে। তাহলে প্রশ্ন আসবে এভাবে, পশ্চাৎ কার্ডিনাল শিরা কোনটি থেকে রক্ত গ্রহণ করে না, ঠিক আছে? এইভাবে আসবে প্রশ্ন। তো কী কী পড়বা, এইটা পুরাটা পড়বা,
এখান থেকে এই যে এই লাইনটা এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া যুগলার শিরা, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা পড়বা যে শিরাতন্ত্রের প্রধান অংশ গ্রহণ করে। আর পশ্চাৎ কার্ডিনাল শিরা কোনটি থেকে রক্ত গ্রহণ করে, এই অংশটা পড়বা। শেষ। এখান থেকে এই যে 3টা জিনিস পড়বা, ঠিক আছে, শেষ। তো এটাও আমি 3 স্টার দিতে পারি, এই স্লাইডটাকে 3 স্টার, ইম্পর্টেন্ট আছে এটা। তো আসো পোর্টাল সংবহন তন্ত্র। পোর্টাল সংবহন তন্ত্র থেকে এটা পড়বা যে পোর্টাল শিরাতন্ত্র কোথা থেকে উৎপন্ন হয়, কৌশিক নালিকা থেকে উৎপন্ন হয়, বুঝছো? পোর্টাল শিরাতন্ত্র গঠিত হয়। ওকে, এখান থেকে এটুকুই পড়বা। তারপরে কি বলছে, হেপাটিক বা যকৃৎ পোর্টাল শিরা পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে, সেখানে মানে এখান থেকে একটা বেসিক কনসেপ্ট আমাদের মানে মানুষের থাকে, তো এটা একটু পড়ো। তারপরে রেনাল পোর্টাল শিরা, আমাদের কিন্তু রেনাল পোর্টাল তন্ত্র থাকে না, কিন্তু কিসে থাকে, এই রুই মাছে থাকে। আমাদের পোর্টাল তন্ত্র হচ্ছে, রেনাল পোর্টাল তন্ত্র থাকে না, সেটা তোমরা পড়বা, সেটা হচ্ছে রক্তের চ্যাপ্টারে। তো এখান থেকে শুধু এইটাই যে কৌশিক নালিকা থেকে উৎপন্ন হয়, আর যকৃৎ শিরা এখান থেকে পড়ো, শেষ। তারপরে হচ্ছে এই যে দেখো একটা কথা বলছিলাম না, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ বক্ষ, পৃষ্ঠ শ্রোণী পায়ু, এই যে দেখো পৃষ্ঠ পাখনা এখান থেকে এই যে দেখো পৃষ্ঠ পাখনা, এই দেখো তো কোন আকারের, এটা কোন আকারের, এটা কোন আকারের বলে মনে হচ্ছে তোমাদের? এটা রম্বস আকারের, ওখানে কিন্তু বলা ছিল, ঠিক আছে, ওখান থেকে পড়াইনি, এখান থেকে পড়াচ্ছি, কারণ এখান থেকে দেখে মনে থাকবে। এই রম্বস আকারের, বুঝছো? আর এই পুচ্ছ পাখনা থেকে আমরা কি বলছিলাম, প্রধান চলন অঙ্গ, পুচ্ছ পাখনা প্রধান চলন অঙ্গ। আর পুচ্ছ পাখনায় কয়টা থাকে? 19টা। পুচ্ছ বক্ষ কোথায়? এই যে বক্ষ পাখনায় কয়টা থাকে? 16 থেকে 17টা। তারপরে পার্শ্বরেখায় আইস কয়টা থাকে? পার্শ্বরেখায় আইস থাকে 41 থেকে 42টা। সব কপি করতেছি এখন। এই শ্রোণী, পুচ্ছ, বক্ষ, পৃষ্ঠ পাখনায় কয়টা থাকে? পৃষ্ঠ পাখনায় যে 15 থেকে 16টা থাকে। আমি কিন্তু মুখস্থ করতেছি না, আমি কিন্তু মুখস্থ বলতেছি না, আমি কিন্তু ওই নেমোনিক দিয়ে মনে রাখছি ভাই। এই নেমোনিকটা আমাকে একটা বড় ভাই শিখাইছিল, লিমন ভাইয়া শিখাইছিল, বুঝছো? আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুন। ভাইটা মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছি, যাই হোক, ওই ব্যাপারে পরে কথা হবে। আচ্ছা, পুচ্ছ, বক্ষ, পৃষ্ঠ, শ্রোণী, পায়ু। এই শ্রোণী দেখো, শ্রোণী পাখনা, তাহলে আমরা শ্রোণী কি পড়ছিলাম? 9 পড়ছিলাম। আর পায়ু পাখনা যেটা, তো মুছে গেছে রে, শ্রোণী পাখনা আর পায়ু পাখনা যেটা, এটা কত পড়ছিলাম আমরা? 60টি। কি এগুলো? কি হ্যাঁ, এগুলো কি পড়তেছি? 60টি পাখনা, রশ্মি, এগুলো পাখনা রশ্মি, এগুলো হচ্ছে পাখনা রশ্মি, বুঝছিস? যে এতগুলো টিটি যে করতেছি, কি করতেছি? এটাও টি, কিন্তু এটা হচ্ছে তোর আইস, এতটি আইস থাকে তোর কোথায়? পার্শ্বরেখা, ল্যাটেরাল প্লেট লাইনে থাকে, ঠিক আছে? ওকে, এই যে এগুলো টি সবই টি, বুঝছিস? টি, এটাও টি, বুঝছিস? তো আমি কিন্তু দেখাই দিলাম। আর এটা যে রম্বস আকার, এটা বুঝছিস? এটা যে রম্বস আকার, এটা বুঝছিস? হ্যাঁ, ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আর এখান থেকে এটা ইম্পর্টেন্ট না। তারপরে শ্বসনতন্ত্রে আসো। শ্বসনতন্ত্র থেকে কিছু জিনিস ইম্পর্টেন্ট আমি দাগাই দিব, যেটুকু সেটুকুই পড়বি, ঠিক আছে? এত পয়লা মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি আসি তো। এই যে প্রধান শ্বসনাঙ্গ ফুলকা, এটুকু পড়বি। তারপরে এই যে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এটা পড়বি। তারপরে প্রতিটি ফুলকা প্রকোষ্ঠে, মানে ফুলকা ছিদ্র থাকে 5 জোড়া, কিন্তু ফুলকা থাকে কয় জোড়া রে ভাই? ফুলকা থাকে কিন্তু 4 জোড়া, মোট 4টি করে, কি হচ্ছে রে? 4 জোড়া ফুলকা থাকে, 4 জোড়া ফুলকা, ঠিক আছে? তোরা কি করবি? তারা প্রশ্নে তোর কয়টি ফুলকা থাকে, তোরা লেখা আসবি 4টি, ঠিক আছে? এই যে কাটা, উত্তর হবে কি? 8টি, 4 জোড়া,
আছে, এখনো জোড়ার হিসাব বুঝিস নাই, ঠিক আছে, কিন্তু এইচএসসিতে উঠা পড়ছিস, এইচএসসি উঠা পাস করে একেবারে কি বলবো GPA 5 পাইয়া গোল্ডেন পাইয়া একবারে গোল্ডেন বয় হয়ে গেছিস। যাই হোক, কিন্তু এগুলো পারিস না, খুবই সমবেদনার বিষয়, ঠিক আছে, এক বালতির সমবেদনা, ঠিক আছে। ফুলকা ছিদ্র কয়টা থাকে? ফুলকা ছিদ্র কয়টা? 5টা, তাই না? খুব সুন্দর। ফুলকা ছিদ্র 10টা, কিন্তু 5 জোড়া, এটা মনে রাখতে হবে। এগুলো জোড়া 5টা, তারপরে একক, কি বলতেছিস না বলতেছিস, হুদাহুদি মুখস্থ করতেছিস, কোনো কিচ্ছু না বুঝে মুখস্থ করতেছিস। হ্যাঁ, ঠাটা পড়ার মুখস্থ জিনিস আছে, কিন্তু সেগুলোও ঠাটা পড়ার মতো মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। একক থাকলে সেটা বুঝে মুখস্থ করতে হবে। সেন্টিমিটার না মিলিমিটার, নাকি মিলিমিটার নাকি শুধু মিটার, এইগুলা তোদের ভুল হয়, আমি দেখছি খেয়াল করে। পরীক্ষা নেই তোরা কিচ্ছু পারিস না, এই জায়গাটা গেলে ভুল করিস, মানে এতগুলো ভুল করে রাখিস যে নেগেটিভ মার্ক এত করে 0-র থেকে আর নিচে চলে যায়। এখন 0-র থেকে নিচে তো আর মার্ক নাই রে, ঠিক আছে। তো 0-র থেকে নিচে মার্ক পাইলে তোরা মেডিকেলে কেমনে চান্স হবি বলতো আমার একটু। আচ্ছা, যাই হোক, এখান থেকে আর কি পড়বি? এখান থেকে পড়বি যে হেমিব্রাং ডেমিব্রাং, এই জিনিসটা পড়বি। হেমিব্রাং ডেমিব্রাংকে বা অর্ধফুলকা বলে, এই 2 সারি প্রত্যেক সারি ফিলামেন্টকে হেমিব্রাং বা ডেমিব্রাং বা অর্ধফুলকা বলে, এটা পড়বি। আর পূর্ণফুলকাকে বলা হয় হোলোব্রাং, হোলোব্রাং, ঠিক আছে, পূর্ণফুলকাকে হোলোব্রাং বলা হয়, ঠিক আছে। তখন তাদের এই যে অপশনে কি থাকবে জানিস, যে 2 সারি প্রত্যেক সারি ফিলামেন্টকে কি বলে? এই যে হেমিব্রাং ডেমিব্রাং অর্ধফুলকা, ঠিক আছে। 3টা অপশনে থাকবে, 4র্থ অপশনে থাকবে তোদের এই যে হলোব্রাং। তোরা হলোব্রাং তো বলবে যে হেমিব্রাঙ্কো মিল আছে, ডেমিব্রাঙ্কো মিল আছে, হলোব্রাঙ্কো মিল আছে, তাহলে অর্ধফুলকা বা পূর্ণফুলকা যেটা দেওয়া আছে ওইটা তোরা টিক মেরে দিয়ে আসবি, শেষ। এই যে শেষ হয়ে গেল, কিন্তু কাটা কাটা, ঠিক আছে, সব কাটাকাটি, একদম কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওই নিয়ে আরও পরে আরও বিস্তৃত একটা ক্লাস, আলাদা ক্লাসই নিব, যে কী কী ভুল করিস তোর, সেটা আলাদা ক্লাস নেবে। আজকে ক্লাসে এইটুকুই বললাম। তো কী কী পড়বি এই স্লাইড থেকে? এই ফুলকা ছিদ্র কয়টা সেটা পড়বি, ফুলকা কয়টা সেটা পড়বি, আর হচ্ছে এই হোলোব্রাং ডেমিব্রাং আর অর্ধফুলকা, ঠিক আছে, হেমি ডেমি অর্ধফুলকা, এগুলো পড়বি। আচ্ছা, যাই হোক, তাহলে নেক্সট স্লাইডে আয়। কি বলছে? 2 ধাপে শ্বাস প্রক্রিয়া ঘটে। আচ্ছা, 2 ধাপে শ্বাস প্রক্রিয়া ঘটে। 2 ধাপে ফুলকা প্রকোষ্ঠে চোষণ পাম্প হিসাবে কাজ করে। ফুলকা প্রকোষ্ঠ কি হিসাবে কাজ করে? চোষণ পাম্প হিসেবে কাজ করে। এখান থেকে এটুকু পড়বি। তারপরে এই যে এটা পড়তে হবে, প্রতিস্রোততন্ত্র, ঠিক আছে, পানির বিপরীতে কাজ করে বলে এটাকে প্রতিস্রোততন্ত্র বলা হয়, ঠিক আছে, বিপরীতে কাজ করে বলে প্রতিস্রোততন্ত্র। এই যে এটা পড়বি। আর আরেকটা পড়বি, এই যে 80% যে গ্রহণ, 80% অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয় কীভাবে? এই প্রতিস্রোততন্ত্রের মাধ্যমে। তো কী বললাম? ফুলকা প্রকোষ্ঠ চোষণ পাম্প হিসেবে কাজ করে, আর প্রতিস্রোততন্ত্রটা পড়বি। প্রতিস্রোততন্ত্রের এই প্রথম 2 লাইন পড়লেই হবে। ওকে, নেক্সট স্লাইডে আছে। মেডিকেলের পড়া কত সহজ, বুঝছিস? তারপরে তোরা পারিস না, কেন পারিস না? এই যে আমাদের কথা শুনিস না, ফুল বই পড়তে যাস, ফুল বই না পড়লেও হয় না, কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার জন্য ফুল বই পড়ে তুই কুলাইতে পারবি না, বুঝছিস? বেসিক ক্লিয়ার করবি, আর আমি যেটা দাগাই দিচ্ছি সেটা পড়বি, ঠিক আছে, আমি যেটা দাগাই দিচ্ছি সেটুকু পড়বি, বুঝতে পারছিস? তো এবার কি বলছে, বায়োথলি, ও মাই গড, এটা সেই ইম্পর্টেন্ট পেজটা আসছে। যাই হোক, এটা আমি এই চ্যাপ্টারের মধ্যে এটারে আমি 5 স্টার দিতে পারি, এই স্লাইডটাকে 5 স্টার দিতে পারি, বুঝছিস? কেন দিতে পারি আমি বলতেছি। মানে লাইনে তোর রন্ধ্রে এমসিকিউ আছে। রন্ধ্রে এমসিকিউ কোনগুলা? এই যে এইগুলো সবই রন্ধ্রে এমসিকিউ। কি বলছে? আগে প্রশ্ন কেমনে আসবে? কোনটা বায়ুথলিতে কোন গ্যাস থাকে না? এই যে দেখ, অধিকাংশই অক্সিজেন, সামান্য পরিমাণ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। কি দিবে জানিস? কোন গ্যাসটি থাকে না? অপশনে দিবে অক্সিজেন, তারপরে দিবে নাইট্রোজেন, তারপরে দিবে কার্বন ডাইঅক্সাইড, তারপরে দিবে H2 বা H2 সবার আগে দিয়ে দিবে, বা H2 সেকেন্ড অপশনে, বা যে অপশনেই দিক না কেন, তাদের উত্তর কি করতে হবে? উত্তর করতে হবে H2, ঠিক আছে, বা হাইড্রোজেন। আমি কিন্তু প্রশ্ন বলে দিতেছি, কিন্তু তারপরেও তাদের মনে থাকবে না। কেন মনে থাকবে না? এই যে মনোযোগ নাই। একটু পর আমার পজ দিয়া তারা চলে যাবি হচ্ছে কি করতে, তারপর চলে যাবি ফেসবুক, ঠিক আছে, ফেসবুক চ্যাটিং করতে। যাই হোক,
ওইসব তারা করবি, আমি বললেও করবি না বললেও করবি, যাই হোক। তো প্রশ্নটা এইভাবে আসবে, কি আসবে যে বায়ুথলির মধ্যে কোন গ্যাস থাকে না? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড থাকে, হাইড্রোজেন থাকে না। অন্য যে কোনো অংশ যদি গ্যাস দেওয়া যায়, গ্যাস যদি বানাইয়াও দেয়, সেটা হচ্ছে আনসার তোদের, ঠিক আছে? আচ্ছা, তো কি বলছে, অন্ননালী ও বায়ুথলির মাঝে সংযোগকারী একটি নালী থাকে, এটি কি বলা হয়? নিউম্যাটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস বলা হয়। ডাক্টাস নিউমেটিকাস বলা হয়। অন্ননালী ও বায়ুথলির মাঝখানে একটি সংযোগকারী নালী থাকে, এটাকে কি বলা হয়? ডাক্টাস নিউমেটিকাস বলা হয়। ওকে, এটুকু পড়তে হবে। তাই ডাক্টাস নিউমেটিকাস যাদের থাকে, সে মানে যে বায়ুথলিতে থাকে, সেগুলোকে ফাইস্টোস্টমাস, কি বলছে? ফাইসোস্টমাস বায়ুথলি। সেটা দাঁত ভেঙে যেতেছে আমার। আচ্ছা, পক্ষান্তরে যে সকল বায়ুথলি অন্ননালীর সাথে যুক্ত থাকে না, তাদেরকে বলা হয় ফাইসোক্লিটাস বায়ুথলি। এটা পড়তে হবে। এখানে বললাম না, রন্ধ্রে রন্ধ্রে, স্কন্ধে স্কন্ধে, এখানে সব জায়গায় এমসিকিউ আছে। এই 5 স্টার এই জন্যই দিয়েছি, ঠিক আছে? কিছু কিছু চ্যাপ্টারের 5 স্টার এমসিকিউ, 5 স্টার কী বলে ওটাকে, মানে 5 স্টার থাকে আর কি, 5 স্টার পেজ থাকে আর কি। এই পেজটা হচ্ছে এই রুই মাছের 5 স্টার পেজ। এর থেকে বেশি 5 স্টার মারা পেজ এই রুই মাছের নাই। আর আগেরটা 3 স্টার দিছি, কিন্তু এরা হচ্ছে 5 স্টার পেজ, কারণ এখানে রন্ধ্রে রন্ধ্রে, স্কন্ধে স্কন্ধে এমসিকিউ আছে। দ্বিস্তর বিশিষ্ট, বাইরের যোজক টিস্যু নির্মিত টিউনিকা এক্সটার্না, ভেতরের মসৃণ পেশি নির্মিত টিউনিকা ইন্টারনা, এটা লাগে না। কিন্তু এই যে রেটি মিরাবিলিয়া একটু আগে পড়ে আসছি, অনুপ্রস্থ অ্যানাস্টামোসিস, আর এই যে এটা লাগে, কি বলছে, এই যে দৌড় চাই আর্নেস্ট হেনরিস ভেবার নাম অনুসারে, এই যে কি বলছে, রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। বায়ুথলি অন্ত্রের সাথে, এখানে বলছিল বায়ুথলি তোর অন্য নালীর সাথে যুক্ত থাকে, এখানে বলতেছে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। ওইটারে বলতেছিল নিউমেটিক নালী, আর এখানে বলতেছে ভেবেরিয়ান সিকল। আর বায়ুথলির কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বায়ুথলির কাজ, ওকে, বায়ুথলির কাজ 9 কোনটি? ঠিক আছে, বায়ুথলির কাজ 9 কোনটি, এরকম আসতে পারবে, ঠিক আছে? বায়ুথলির কাজ 9 কোনটি, এই যে দ্বারা আগে একটু যায়নি। বায়ুথলির কাজ কি কি দেওয়া আছে রে? বায়ুথলির কাজ দেওয়া আছে, বায়ুথলির কাজ সবটি পড়তে হবে, কিন্তু সবচেয়ে বেশি পড়তে হবে কোনটা জানিস? চাপ নিয়ন্ত্রণ, যেটা, কারণ অপশনে তোদের থাকবে কি, কোনটি বায়ুথলির কাজ নয়, লেখা রাখবে তাপ নিয়ন্ত্রণ। তাপ কি নিয়ন্ত্রণ করে নাকি? দেখতো তাপ নিয়ন্ত্রণ আছে নাকি। এবার শুরু মাছের প্রজননে কি বলছে, এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে পড়তে হবে যে দেহ কর্তৃক, এটা পড়তে হবে যে উপযুক্ত পরিবেশের অভাবে এদের পরিপক্ক ডিমগুলো দেহ কর্তৃক শোষিত হয়। এই ঘটনাকে কি বলা হয়? অ্যাট্রিসিয়া বলা হয়। প্রজনন তন্ত্র, জনন ঋতুতে জননাঙ্গ বা গণন, এগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট না, যাই হোক। এখান থেকে এই যে শুক্রাশয় যে পেরিটোনিয়াল ভার্স, এটা মেসোরকিয়াম, ডিম্বাশয় মেসোভেরিয়াম, মেসোরকিয়াম। এখানে কিভাবে মনে রাখবে? ডিম্বাশয় মানে কি? ওভারি না, ডিম্বাশয় মানে ওভারি। তো কি বলছে এখানে? মেসোভেরিয়াম, ওভ্যারিয়াম। এখানে দেখো তো ওভারি কথাটা আছে না, এই যে ওভারি কথাটা আছে, এখানে ওভারি কথাটা আছে। সো এখান থেকেই আসতেছে ওভারি। তো যেটা একটা মেসোরকিয়াম, একটা হচ্ছে মেসোভেরিয়াম। যেটাতে ওভারি আছে সেটা ডিম্বাশয়, আর যেটা মেসোরকিয়াম আছে উল্টাটা, সেটা শুক্রাশয়। ওকে, মনে থাকবে এটা। আর এখানে দেখো এক জোড়া জননন্ধ্র আছে, এটুকু পড়তে হবে। এক জোড়া জননন্ধ্র আছে, এটুকু পড়তে হবে। ওকে, আর ডিম প্রচুর কুসুম সমৃদ্ধ, এটা পড়তে হবে। এটা আসে। তো স্ত্রী মাছ, এটা একটু পড়ো, পুরুষ মাছ এটাও একটু পড়ো, ঠিক আছে? এখানে হাইলাইট করা নাই, পিডিএফ এ হাইলাইট করা নাই, কিন্তু এটা একটু পড়ো, এটা আসে। স্ত্রী মাছ 51 থেকে 70, পুরুষ মাছ 60 থেকে 65, ঠিক আছে? আর হচ্ছে অভিপ্রায়ন, প্রোটোমোড্রমাস ধরনের, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অভিপ্রায়ন কোন ধরনের? অভিপ্রায়ন প্রোটোমোড্রমাস ধরনের। ও মাই। তারপরে কি বলছে, এই
এই যেখানে তাপমাত্রা সেখানেই ইম্পর্টেন্ট। পানির তাপমাত্রা যখন ডিম ছাড়ে তখন কত থাকে? 24 থেকে 28, এবং পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। আচ্ছা সরি, নেক্সট স্লাইডে আসো। তারপরে এই যে স্পনিং কাকে বলে? স্পনিং জিনিসটা কি? স্পনিং জিনিসটা হচ্ছে পুরুষ মাছ ডিমের উপর প্রচুর পরিমাণ যে শুক্র রস ছেড়ে দেয়। ডিম ছাড়া আর শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে, ডিম ছাড়া এবং শুক্রাণু নিঃসরণ, স্ত্রী মাছের ডিম ছাড়াও হচ্ছে, আবার পুরুষ মাছের শুক্রাণু নিঃসরণও হচ্ছে। এই দুই প্রক্রিয়াকে একসাথে স্পনিং বলা হয়, আলাদা কিন্তু না, দুইটা একই সাথে, বুঝছো? দুইটা একই সাথে। আর মাত্র 15 সেকেন্ড সময়ের মধ্যে ঘটনা ঘটে। তাহলে স্পনিং কত সেকেন্ড সময়ের মধ্যে ঘটে বা কত সময়ের মধ্যে ঘটে? 15 সেকেন্ডের মধ্যে ঘটে। আর ডিম উৎপাদনের ক্ষমতাকে ফিকান্ডিটি বলা হয়, এটাও লাগে, ঠিক আছে, এটাও লাগে। আর এই পানির তলায় ভেসে থাকে, মানে ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু পানিতে ভাসে না, পানির তলায় ডুবে যায়, এই রকম ধরনের ডিমকে কি বলা হয়? ডিমার্সাল ডিম বলা হয়। সামুদ্রিক মাছের ডিমগুলোকে বলা হয় কি? সামুদ্রিক মাছের ডিমগুলোকে বলা হয় পেলাজিক ডিম, কারণ সেগুলো ভেসে থাকে, বুঝছো? ভেসে থাকে। আর ভ্রূণীয় পরিস্ফুটন, এই যে এটা টেক্সটের অংশ, টেক্সটে এটা আছে। জাইগোট সৃষ্টির 30 থেকে 45 মিনিট পর পরই ক্লিভেজ শুরু হয়। জাইগোট সৃষ্টির 30 থেকে 45 মিনিট পর পরই ক্লিভেজ শুরু হয়, এটা পড়তে হবে। আর ক্লিভেজকে কী ধরনের ক্লিভেজ বলা হয়? মেরোব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। ওকে, তারপরে আসো নেক্সট পেজে যাই। এখান থেকে এই ডিস্তরিক অ্যাস্ট্রোলের তো আগেই পড়ছো, তারপরে এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট নাই। যাই হোক, ব্লাস্টোডার্ম এটা পড়তে পারো, শেষ, এখান থেকে শেষ। নেক্সট স্লাইডে যাই। এইখান থেকে পড়তে হবে, কী কী পড়তে হবে? সবই পড়তে হবে। কী কী? রেণুপোনার কতক্ষণ পর্যন্ত রেণুপোনা বলবো, তারপরে কতক্ষণ পর্যন্ত ধানীপোনা বলবো, তারপরে আঙ্গুরিপোনা, তারপরে ব্রুড মাছ, ঠিক আছে, এগুলো কখন পর্যন্ত বলবো, এগুলো পড়তে হবে। যে এই যে তোমার রেণুপোনা 72 ঘন্টা বয়স পর্যন্ত পোনাকে বলা হয় রেণুপোনা, 72 ঘন্টা, ঠিক আছে। ডিম থেকে সদ্য নির্গত লার্ভা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত বয়সকে বলা হয় রেণুপোনা। তারপরে এর কত মিলিমিটার লম্বা হয় এটা ইম্পর্টেন্ট না যদিও। তারপরে 72 ঘন্টার মধ্যে কুসুমতলি খাদ্য নিঃশেষ করে, তখন তাকে বলা হয় ধানীপোনা। এই যে ধানীপোনা বা ফ্রাই, নিচে আসো, নিচে এই যে এখানে ধানীপোনা পড়ছে। ধানীপোনার বয়সকাল 72 থেকে 8 দিন, ঠিক আছে। ধানীপোনার বয়সকাল 72 থেকে 8 দিন, ঠিক আছে। 72 ঘন্টা পর্যন্ত সেটাকে রেণুপোনা বলা হবে, মানে 1 থেকে 3 দিন পর্যন্ত সেটাকে রেণুপোনা বলা হবে। 3 দিনের পরে 4তম দিন থেকে, মানে 4র্থ দিন থেকে 8ম দিন পর্যন্ত তাকে ধানীপোনা বা ফ্রাই বলা হবে। ওকে, বুঝতে পারছো? তারপরে এটা 12 মিলিমিটার লম্বা হয়, এটা 2 থেকে 3 মিলিমিটার। এটি একটু পড়তে পারলে পড়ো, না পড়লে সমস্যা নেই। তারপরে আঙ্গুলি পোনা আসো, 9 দিন বয়স থেকে 30 দিন পর্যন্ত পোনাকে কি বলা হয়? আঙ্গুলি পোনা, ঠিক আছে। তারপরে 8ম দিন পর্যন্ত কি বলছে? 8ম দিন পর্যন্ত ধানীপোনা বা ফ্রাই। আর নবম দিন থেকে 30 দিন, মানে 1 মাস বয়স পর্যন্ত পোনাকে আঙ্গুলি পোনা বলা হয়, ঠিক আছে, আঙ্গুলি পোনা। এটা পড়বা, এখান থেকে এটাই পড়তে হবে, দৌড়। ওকে, তারপরে 20 দিন পর এটা সোনালী বর্ণের হয়, এটার দরকার নাই। তারপর দুপাশে একটি 15 দিন পর মুখের চারপাশে বারবেল দেয়, দুই পাশে একটি করে বারবেল দেখা যায়, ঠিক আছে। বারবেল দেখা যায়, বারবেল মানে এই যে ধরো এই যে এটা মুখ, এটা চোখ, এই যে এই পাশে বারবেল, ওই পাশে আরেকটা বারবেল থাকে, এরকম থাকে না, এরকম থাকে, দেখবা। আচ্ছা, যাই হোক, তারপরে কি বলছে? 30 দিন পর এটাকে ব্রুড মাছ বলা হয়। 30 দিন পর, তাহলে কি পড়লাম আমরা? 3 দিন বয়স পর্যন্ত, 3 দিন পর্যন্ত, প্রথম দিন থেকে 3 দিন পর্যন্ত রেণুপোনা, 4র্থ থেকে 8ম দিন পর্যন্ত তোমার ধানীপোনা বা ফ্রাই। আর হচ্ছে 9ম দিন থেকে 30 দিন পর্যন্ত, মানে 1 মাস পর্যন্ত, 1 মাস বয়স পর্যন্ত সেটাকে আঙ্গুলি পোনা। 30 দিনের পরে হয়ে যাবে সেটা ব্রুড মাছ হয়ে যাবে সেটা, ব্রুড মাছ, বুঝছো? তারপর নেক্সট স্লাইডে আসছো। এই যে
হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাগ সমৃদ্ধ মৎস্যকনী নামে অভিহিত করা হয়, এটা পড়তে হবে। এইখান থেকে একটাই জিনিস পড়তে হবে, কিন্তু তারপরে দেখো তো, তারপরে এই একটা জিনিস পড়তে হয়, কী হলো সেটা হচ্ছে বাংলাদেশের রুই মাছের প্রাকৃতিক জনখাদ্য, এটা পড়তে হবে। এটা কেমনে পড়বে আমি জানি না, আমাদের সময় এটা ছিল না, তোমাদের সময় এটা দিয়ে রাখছে। যাই হোক, কেন দিছে, কেমনি দিছে আমি জানি না, এখানে আমার মনে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন এটা পড়ে রাখো, ঠিক আছে? পয়রা রাখবা, তাহলে এখন বলবা যে কী পয়রা রাখবো, তাই না? কী পড়ে রাখবা? যেমন হালদা নদী কোথায় থাকে? চট্টগ্রামে থাকে, এটা তোমরা জানো না। তারপরে যমুনা নদী সিরাজগঞ্জের পাড়ে থাকে, পদ্মা নদী রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকায় থাকে, তারপরে কুষ্টিয়া শহরের গড়াই নদী, তারপরে আড়িয়াল খাঁ নামে একটা মনে হয় মেডিকেলে ম্যাটে একটা কোয়েশ্চেন আসছিল আড়িয়াল খাঁ থেকে, এটা পড়ো। আবার দিয়ে দিতে পারে টাঙ্গুয়ার হাওর, তো এটা 7 নম্বর পড়ো না, সরি 7 নম্বর পড়ো না, 6 নম্বর পড়বা, 5 নম্বর পড়বা, 3 নম্বর পড়বা, 1 নম্বর পড়বা, 2 নম্বরটাও পড়বা, সবই পড়বা। যারা নদীর কাছে থাকো তাদের সবই পড়তে হবে না, যারা নদীর দূরে থাকো তাদের সবই পড়তে হবে। যাই হোক, নেক্সট স্লাইডে আসো। এখান থেকে যেটা পড়তে হবে সেটা হলো অ্যাক্ট্রিসিয়া, তো তোমরা পড়ছো তাই না? এখান থেকে তার মানে আর কিছু পড়ার নাই। যাই হোক, আর কিছু পড়ার নাই, তা আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ডাইজেশন অ্যাবজর্পশন পড়বো। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে আরও এরকম ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। সো আল্লাহ হাফেজ।